লজ্জা করে না তোমার এভাবে এখানে আসতে? তোর সাহস কি করে হলো এখানে আসার? বের হয়ে যা এখান থেকে। তোর মতো ভিখারির এটাই প্রাপ্য। দূর হয়ে যা এখান থেকে, আমার সামনে আর দাঁড়াবি না। গরিব ভেবে নিজের বেকার স্বামীকে অফিসের সকলের সামনে অপমান করলো বড়লোক স্ত্রী। কিন্তু তারপর যা ঘটনা ঘটলো তা জানলে আপনারা অবাক হয়ে যাবেন বন্ধুরা। চলুন গল্পটি প্রথম থেকে শুরু করি। আজ থেকে 5 বছর আগে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তখন বসন্তের মাতাল হাওয়া, কৃষ্ণচূড়ার লাল রঙের ছেয়া আছে চারপাশ। নন্দিতা তখন প্রথম বর্ষের ছাত্রী, চোখে তার এক রাশ রঙিন স্বপ্ন আর বাঁধ ভাঙা উচ্ছ্বাস। অন্যদিকে অরিন্দম চূড়ান্ত বর্ষের এক শান্ত আত্মমগ্ন ছাত্র। বন্ধুদের সঙ্গে আড্ডাচ্ছে ল্যাপটপের কিবোর্ড আর জটিল সব অ্যালগরিদমের মাঝেই তার পৃথিবী সীমাবদ্ধ। তাদের প্রথম দেখা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক টেক ফেস্টে। অরিন্দম স্টেজে দাঁড়িয়ে তার তৈরি করা একটা অভাবনীয় সাইবার সিকিউরিটি মডেল বোঝাচ্ছিল। পিন পতন নিস্তব্ধ অডিটোরিয়ামে সেদিন নন্দিতা প্রথমবার মুগ্ধ হয়ে তাকিয়েছিল ওই ছেলেটার দিকে। ড্রপ আউট রেগুলারাইজেশন কিভাবে আমাদের মডেলকে ওভারফিটিং থেকে বাঁচায় সেটা আমরা এই গ্রাফে দেখতে পাচ্ছি। কোনো দামি পোশাক নয়, একটা সাধারণ চেক শার্ট আর এলোমেলো চুলে দাঁড়িয়ে থাকা অরিন্দমের মেধা আর ওই চোখের অদ্ভুত তীক্ষ্ণতা সেদিন নন্দিতার হৃদয় ছুঁয়ে গেছিল। ফেস্টের শেষে লাইব্রেরির এক নির্জন কোণে অরিন্দমকে একা বসে থাকতে দেখে নন্দিতাই প্রথম এগিয়ে গেছিল। তুমি সবসময় এই যন্ত্র আর কোডগুলোর সঙ্গে কথা বলো নাকি নাকি মানুষের সঙ্গে কথা বলার অভ্যাস আছে? নন্দিতার ঠোঁটে ছিল এক দুষ্টুমি মাখা হাসি। অরিন্দম ল্যাপটপ থেকে মুখ তুলে তাকালো, তার চোখে এক মুহূর্তের বিস্ময়, তারপর এক স্নিগ্ধ হাসি ফুটে উঠল। সে শান্ত গলায় উত্তর দিল, মানুষের মন এই যন্ত্রের চেয়েও অনেক বেশি জটিল নন্দিতা। কোডের ভুলগুলো স্ক্রিনে ধরা পড়ে, কিন্তু মানুষের মনের ভুলগুলো ধরা খুব কঠিন। তাই এই যন্ত্রগুলোর সঙ্গেই আমার বেশি সখ্যতা। সেই শুরু লাইব্রেরির কোণ থেকে শুরু করে ক্যাফেটেরিয়ার কফি আর গঙ্গার ঘাটে পড়ন্ত বিকেলের রোদেই তাদের প্রেম ধীরে ধীরে ডালপালা মিলল। অরিন্দম খুব কম কথা বলত, কিন্তু তার সেই অল্প কথার মাঝেই নন্দিতা এক গভীর আশ্রয় খুঁজে পেয়েছিল। পড়াশোনা শেষ হতেই পরিবারের সমস্ত বাধা আর সমস্ত অমতকে উপেক্ষা করে তারা হাত ধরল একে অপরের। রেজিস্ট্রি অফিসে সই করে ছোট্ট একটা এক কামরার ফ্ল্যাটে শুরু হলো তাদের স্বপ্নের সংসার। নন্দিতা গর্ব করে বলতো, আমার অরি একদিন এই শহরের না না গোটা দেশের সেরা আইটি এক্সপার্ট হবে, দেখে নিও। কিন্তু বসন্তের স্থায়িত্ব চিরকাল থাকে না। বিয়ের বছর দেড়েক কাটতে না কাটতেই সেই স্বপ্ন রঙিন দিনগুলো যেন হঠাৎ করেই ধূসর হতে শুরু করলো। অরিন্দম এক নামকরা আইটি ফার্মে খুব ভালো পদে ছিল, কিন্তু হঠাৎ একদিন সে চাকরিটা ছেড়ে দিল। তার কোনো কারণ সে ব্যাখ্যা করল না, শুধু বলল, আমার একটু বিশ্রাম দরকার। প্রথম প্রথম নন্দিতা তাকে পূর্ণ সমর্থন করেছিল। সে নিজেও একটা আইটি ফার্মে ভালো চাকরি পেয়েছিল, তাই সংসারের আর্থিক দিকটা সে হাসি মুখেই সামলে নিচ্ছিল। কিন্তু দিন গড়িয়ে মাস হলো, মাস গড়িয়ে বছর। অরিন্দমের বিশ্রাম যেন আর শেষই হয় না। সে সারাদিন ঘরের এক কোণে পুরনো একটা ল্যাপটপ নিয়ে বসে থাকে, চোখে মুখে এক অদ্ভুত শূন্যতা। না না কোনো নতুন চাকরির খোঁজ, না রোজগারের কোনো তাগিদ। ঘরের বাইরের পৃথিবীর সঙ্গে সে যেন সমস্ত যোগাযোগ ছিন্ন করে ফেলেছে। নন্দিতার ধৈর্য ধীরে ধীরে ভাঙতে শুরু করলো। এই ঝামেলাটা দেখো, আমাকে কি সবকিছু একাই করতে হবে? তুমি শুধু সারাদিন ওখানে শুয়ে থাকো। সারাদিন অফিসের হাড়ভাঙা খাটুনি, তারপর বাড়ি ফিরে যখন সে দেখতো অরিন্দম সেই একই ভঙ্গিতে ল্যাপটপের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে, তার ভেতরে এক অদ্ভুত রাগ আর হতাশা জন্ম নিত। একদিন রাতে খাবার টেবিলে নিস্তব্ধতা ভাঙল নন্দিতা। তার গলায় জমে থাকা অভিমান আর বিরক্তি স্পষ্ট। এভাবে চলতে পারে না অরিন্দম, বউয়ের পয়সায় খেতে লজ্জা করে না? এবার তো কোনো কাজের চেষ্টা করো। আমার সব কলিগেরা হাসাহাসি করে। অরিন্দম মুখ নিচু করে খাবার নাড়াচাড়া করছিল। খুব ধীর গলায় সে বলল, আমি চেষ্টা করছি নন্দিতা, কিন্তু আমি একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, একটু বোঝার চেষ্টা করো। সময় আর কত সময় চাই অরিন্দম? আমারও তো কিছু সকাল্লাদ ছিল, ভেবেছিলাম তোমার সঙ্গে সুখের সংসার হবে, কিন্তু তোমার মতো একটা ভিখারিকে বিয়ে করে আমি ঠকে গেছি। আমার অফিসের বন্ধুরা উইকেন্ডে ঘুরতে যায়, তাদের স্বামীরা তাদেরকে দামি রেস্তোরাঁয় নিয়ে যায়, আর আমার স্বামী সে সারাদিন ঘরের কোণে বসে মাছি মারে। তুমি কি জানো আত্মীয় স্বজনেরা আমার দিকে কেমন করে করুণার চোখে তাকায়? অরিন্দম এবার মুখ তুলে তাকালো। তার মায়াবী চোখে এক অব্যক্ত যন্ত্রণা, যা নন্দিতা পড়তে পারল না। তুমি কি আমার প্রবলেমটা জানার চেষ্টা করেছো নন্দিতা? আমার জীবনে কি ঘটছে? তোমার জানার কোনো ইন্টারেস্টই নেই, সত্যি আমার শোনার কোনো ইচ্ছে নেই। থাকো তুমি তোমার প্রবলেম নিয়ে। ডিসকাস্টিং। নন্দিতা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। টাকা ছাড়া এই পৃথিবীতে কোনো কিছুর দাম নেই। তোমার এই ফাঁকা আদর্শ দিয়ে পেট ভরে না। আমি মাঝে মাঝে ভাবি, তোমার মতো একটা অপদার্থ আর উদ্দেশ্যহীন মানুষকে আমি যে কেন বিয়ে করতে গেছিলাম। আমার ভালোবাসার মোহ অনেক আগেই ভেঙে গেছে। ডিসগাস্টিং। নন্দিতা হনহন করে বেডরুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। টেবিলে একা বসে রইল অরিন্দম। ঘরের টিমটিমে আলোয় তার ছায়াটা দীর্ঘ থেকে দীর্ঘতর হলো। তাদের সম্পর্কের আয়নায় যে ফাটল ধরেছে
তা হয়তো আর কোনোদিনই জোড়া লাগার নয়। পরের দিন সকাল 11টা। শহরের অন্যতম অভিজাত আইটি ফার্মের 24 তলা অফিসটা রোজকার মতোই ব্যস্ততায় মেতেছিল। কিন্তু দুপুর 12টা বাজতেই সেই চেনা ছবিটা যেন নিমেষে পাল্টে গেল। হঠাৎ করে গোটা ফ্লোরে বেজে উঠল রেড অ্যালার্ট সাইরেন। কর্মীদের কম্পিউটারের স্ক্রিনগুলো একের পর এক কালো হয়ে যেতে লাগলো, আর তার ঠিক মাঝখানে ফুটে উঠল একটা লাল রঙের খুলির চিহ্ন। জার্ম সামওয়্যার অ্যাটাক। কোম্পানির সেন্ট্রাল সার্ভার হ্যাক হয়েছে। সার্ভার রুমের সামনে তখন চরম বিশৃঙ্খলা। কোম্পানির চিফ টেকনোলজি অফিসার সিটিও মিস্টার স্যান্যাল মাথায় হাত দিয়ে কাঁচের দেওয়ালের দিকে তাকিয়ে আছেন। তার কপালে বিন্দু বিন্দু ঘাম। বড় বড় সাইবার এক্সপার্টেরা কিবোর্ডে ঝড় তুলেছেন, কিন্তু ফায়ারওয়াল ভাঙা তো দূরের কথা, হ্যাকারদের টিকিটও ছুঁতে পারছেন না কেউ। দিস ইজ এ ডিজাস্টার। মিস্টার সান্যাল হতাশায় টেবিল চাপড়ে উঠলেন। আর মাত্র 45 মিনিট। এর মধ্যে সিস্টেম আনলক করতে না পারলে কোম্পানির লক্ষ লক্ষ ক্লায়েন্টের সেন্সিটিভ ডেটা ডার্ক ওয়েবে বিক্রি হয়ে যাবে। আমাদের কোম্পানি পথে বসবে। একজন জুনিয়র ইঞ্জিনিয়ার ভয় ভয় বললেন, স্যার, আমরা কি একবার সাইবার সেলের সাহায্য নেব, নাকি অন্য কোনো ইন্টারন্যাশনাল এক্সপার্ট? মিস্টার সান্যাল তাকে মাঝপথে থামিয়ে দিয়ে ভারী গলায় বললেন, কেউ কিচ্ছু করতে পারবে না। এই ধরনের কোনো এনক্রিপশন লেয়ার ব্রেক করার ক্ষমতা এশিয়ার মধ্যে শুধু একজনের আছে, যিনি এই আর্কিটেকচারটা তৈরি করেছিলেন, দ্য লেজেন্ডারি হোয়াইট হ্যাট হ্যাকার এসএন। কিন্তু গত 3 বছর ধরে মানুষটা কোথায় আছে, বেঁচে আছে কিনা তাই কেউ জানে না। তাকে এই মুহূর্তে খুঁজে পাওয়া আর ঈশ্বরকে খুঁজে পাওয়া একই সমান। অফিস জুড়ে তখন শ্মশানের নিস্তব্ধতা। নন্দিতাও নিজের ডেস্কে বসে ভয়ে কাঁপছে। আজ তারও খুব একটা জরুরি প্রেজেন্টেশন ছিল, কিন্তু রাতের অশান্তির জন্য তাড়াহুড়োতে সকালে সে ফাইলটা বাড়িতেই ফেলে এসেছে। ঠিক সেই চরম উদ্বেগ আর উৎকণ্ঠার মুহূর্তে অফিসের মূল কাঁচের দরজাটা ঠেলে ভেতরে ঢুকলো একজন। পরনে একটা মলিন রং জ্বলে যাওয়া সুতির শার্ট আর পুরনো একটা জিন্স, কাঁধে একটা সস্তা ব্যাগ আর হাতে একটা নীল রঙের ফাইল। অরিন্দম। তাকে দেখে রিসেপশনের গার্ড আটকে দিল। এই যে দাদা, কোথায় চললেন? দেখছেন না অফিসে এখন এমার্জেন্সি চলছে, যান বাইরে যান। অরিন্দম খুব শান্ত গলায় বলল, আমি নন্দিতা সেনের স্বামী, ওর এই ফাইলটা খুব জরুরি, আর এই টিফিনে কিছু খাবার আছে। এই টিফিন আর ফাইলটা দিয়ে আমি চলে যাব। কথাটা কানে যেতেই নন্দিতার ডেস্কে বসা তার সহকর্মী রিমা বাঁকা হেসে উঠল। রিমার স্বামী এই কোম্পানিরই একজন উঁচু পদের অফিসার। রিমা কুনুই দিয়ে নন্দিতাকে খোঁচা মেরে ফিসফিস করে বলল, কি রে নন্দিতা, তোর ওই বেকার বটা আজকেও অফিসে এসে হাজির? পকেট মানি ফুরিয়ে গেছে নাকি? তা আজ অন্তত একটা ভালো জামা তো পরতে পারতো, পুরো বিক্রির মতো লাগছে দেখতে। রিমার কথায় আশেপাশে 2-4 জন মুখ টিপে হাসল। এমনিতেই অফিসের এই দমবন্ধ করা প্রেশার, নিজের ক্যারিয়ার নিয়ে ভয়, তার উপরে অরিন্দমের এই সাধারণ ছন্নছাড়া বেশে সবার সামনে চলে আসা, নন্দিতার মাথার শির ছিঁড়ে যাওয়ার উপক্রম হলো। অপমানের রাগে তার কান মুখ দিয়ে যেন আগুন বেরোতে লাগলো। সে চেয়ার ছেড়ে হনহন করে এগিয়ে গেল রিসেপশনের দিকে। অরিন্দম নন্দিতাকে দেখে একটু হাসার চেষ্টা করে ফাইলটা আর টিফিনটা এগিয়ে দিয়ে বলল, তুমি সকালে না খেয়ে চলে এলে, ফাইলটা ফেলেই চলে এসেছো। ভাবলাম প্রেজেন্টেশনে যদি তোমার অসুবিধা হয়, তাই টিফিন আর ফাইল দুটোই নিয়ে এসেছি। এই নাও ধরো। অরিন্দমের কথা শেষ হওয়ার আগেই নন্দিতা সজোরে তার হাত থেকে ফাইলটা কেড়ে নিয়ে টিফিনটা মেঝের উপরে ছুঁড়ে ফেলল। আমার দরকার নেই তোমার এই টিফিনের। নন্দিতার চিৎকারে পুরো অফিস চমকে উঠল। সবাই তাদের কাজ থামিয়ে তাদের দিকেই তাকিয়ে আছে। অরিন্দম হতবাক হয়ে মেঝের দিকে তাকিয়ে রইল, তার চোখ দুটো স্থির। সে খুব মৃদু গলায় বলল, কি করছো নন্দিতা? সবাই দেখছে। দেখুক, সবাই দেখুক। নন্দিতা যেন নিজেকে আর সামলাতে পারল না। তুমি তো আমার মান সম্মান ডোবাতে এখানে এসেছো, তাই না? এই ভিখিরির মতো পোশাক পরে আমি তোমাকে 1000 বার বলেছি আমার অফিসে কখনো আসবে না। তোমার কি কোনো আত্মসম্মান নেই? সারাদিন বাড়িতে বসে আমার টাকায় অন্ন ধ্বংস করো, আর এখন এখানে এসেছো এই ভিখিরির মতো পোশাকে আমার কলিগদের সামনে আমাকে হাসির পাত্র বানাতে। অপদার্থ লুজার একটা। অরিন্দম মাথা নিচু করে বলল, আমি তো শুধু তোমাকে সাহায্য করতে চেয়েছিলাম। তোমার সাহায্য? নন্দিতা ব্যঙ্গের হাসি হাসলো। যে নিজের জীবনটা গুছিয়ে নিতে পারলো না, সে করবে আমাকে সাহায্য? তুমি একটা অপদার্থ লুজার অরিন্দম। এই দামি কর্পোরেট অফিসে তোমার মতো একটা অকর্মণ্য লোকের কোনো জায়গা নেই। তোমার ওই মলিন জামা কাপড় আর তোমার ওই ফাঁকা আদর্শ আমার দেখলে এখন ঘৃণা হয়। নন্দিতা একটু থামলো, তারপর সবার সামনে স্পষ্ট উচ্চারণে বলল, আমি আর পারছি না অরিন্দম। তোমার এই বেকারত্বের গ্লানি, তোমার এই ব্যর্থতা আমি আর টানতে পারবো না। আমি মুক্তি চাই। আই ওয়ান্ট এ ডিভোর্স। জাস্ট দূর হয়ে যাও আমার সামনে থেকে, আর কোনোদিন আমাকে তোমার মুখ দেখাবে না। কথাগুলো যেন তীক্ষ্ণ ছুরির ফলার মতো ফালাফালা করে দিল চারপাশের বাতাসকে। পুরো অফিস স্তব্ধ। রিমাও অবাক হয়ে তাকিয়ে আছে। অরিন্দম কোনো প্রতিবাদ করল না। তার চোখে কোনো রাগ নেই, নেই কোনো পাল্টা অভিযোগ। শুধু এক অদ্ভুত বুক ভাঙা শূন্যতা গ্রাস করেছে তার।